সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমটিএ বাংলা স্টুডিওতে। দর্শক, আমাদের সাথে আজকেও এমটিএ বাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির এবং ন্যাশনাল সেক্রেটারি উমরে খারেজিয়া হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করছেন। আমরা তাকে স্টুডিওতে পেয়ে আলোচনা করেছিলাম তাদের যেই পৈতৃক নিবাস সেলবরস, সেখানে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠা এবং বীরগাঁও এই জামাতগুলোর প্রতিষ্ঠা এবং তার সাথে আলোচনায় স্বাভাবিকভাবেই তার শ্রদ্ধেয় পিতা জামাতের একজন বরেণ্য বুজুর্গ মরহুম আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের আলোচনা উঠে এসেছে এবং তাকে কেন্দ্র করে কিভাবে করে সেলবরস, বীরগাঁও এই জামাতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে আমরা আলোচনা করেছি ময়মনসিংহে তিনি যখন স্থানান্তরিত হলেন এবং সেখানে আহমদিয়াতের তবলিগ, প্রচার-প্রসার, তালিম তরবিয়তের কাজ কি করেছিলেন। এসব বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আজকেও আমরা তাকে স্টুডিওতে পেয়েছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আঙ্কেল আলোচনা করতে যাচ্ছিলাম, যেটা আমরা ভেবেছিলাম আলোচনা করব। আমরা এর আগে ৭১ সাল বা আমাদের বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ, এর আগের ইতিহাস নিয়ে ময়মনসিংহের আমরা আলোচনা করেছিলাম। আজকে আপনার কাছে আমি ১ম এই যেটা জানতে চাইবো, ৭১ সাল ১৯৭১ মুক্তিযুদ্ধ আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত একটি আবেগের বিষয় এবং বাংলাদেশের অভ্যুদয় সূচনা। তো এটার সাথে যেহেতু আহমদিয়াত যদিও রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, কিন্তু দেশের যেই অবস্থা রাজনৈতিক সেটার অবশ্যই এর উপর একটা প্রভাব পড়ে বা এটারও একটা প্রভাব দেশের উপর পড়ে। তো ৭১ এবং একে ঘিরে মুক্তিযুদ্ধকে ঘিরে তখন আহমদিয়াতের চর্চা কি হয়েছিল? আহমদিরা কি করেছিলেন? এই বিষয়ে যদি আলোচনা করতেন ময়মনসিংহ কেন্দ্র করে। জাযাকাল্লাহ। এটা অনস্বীকার্য যে ১৯৭১ সাল আমাদের জন্য একটা বিশেষ স্থান দখল করে আছে। এই দেশের আহমদি বলেন, এই দেশের জনগণ বলেন, সবাই বলো সবার ক্ষেত্রে এই ধরনের একটা আম স্থান দখল করে আছে। তো আমাদের এখানে যেটা হয়েছে যেটা যে আমরা জানি যে ৭০ সালে নির্বাচন হয়। তো ৭০ সালের সাধারণ নির্বাচনে এই দেশে যে তখন আওয়ামী লীগ যারা ছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। করেন এবং মানুষ রায় দেয় তাদের পক্ষে। তো যাই হোক রাজনৈতিক কারণে এটা নিয়ে অনেক জটিলতা দেখা দেয়। টানাপোড়েন তৈরি হয়। টানাপোড়েন তৈরি হয়। তাদেরকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনেক টালভাঙা চলতে থাকে এবং এর ফলে একসময় ৭ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ এবং তারপর থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়। জি। ওই সময় যে ওই যে অসহযোগ আন্দোলন শুরু হলো এবং সারা বাংলাদেশে ঘরে, ঘরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন হয়। আমরা উড়িয়েছি, আমাদের বাসাতে উড়িয়েছি, অন্যান্য জায়গাতেও সব জায়গায় স্বাধীন বাংলার পতাকা উড়ানো হয়েছে। আর প্রতিদিন মানুষ হাজার, হাজার মানুষ কোথা থেকে এত লোক আছে আশেপাশের গ্রামগঞ্জে সব জায়গা থেকে সে হাতে বর্শা নিয়ে, লাঠি নিয়ে, মানে দেশীয় রামদাও অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র বাঙালির নিয়ে সব যেটা নিয়ে বঙ্গবন্ধুর আহ্বান ছিল যে 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 যার যার যা যা নিয়ে কিছু আছে তারা নিয়ে আসো। সেটা নিয়ে একটা এইভাবে মানুষ আসতে থাকলো এবং তারা ওই মানে স্লোগান দিয়ে, দিয়ে বাংলাদেশ স্বাধীন করো, তারা স্লোগান দিতে থাকে। এরকম একটা অবস্থা চলছিল। এই অবস্থার মধ্যে ২৫শে মার্চের ক্র্যাকডাউন হলো। যেটা ঢাকায় যে অপারেশন সার্চ লাইট দিয়ে তারা এবং এটার খবর চলে গেল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। তো আমরা ময়মনসিংহে আমরাও শুনতে পেলাম রেডিওর মাধ্যমে এবং ইয়াহিয়া খানের ভাষণ হলো। সেখানে বলল। তো এইসব নিয়ে আ আমরা তো একটা উত্তেজনা। তখন একটা মানে আতঙ্ক, উত্তেজনা আতঙ্ক সবকিছুই তো একটা মিলিয়ে একটা অবস্থা। অবস্থা যে কি হতে যাচ্ছে, কি হবে, কি হবে, মিলিটারি হয়তো এখানেও কি চলে হবে আসবে বা এবং এরকম তখন একটা একটা আমাদের অভ্যাস ছিল বিশেষ আমার নিজের যে আমি তখন ওই রেডিও ঘুরাতাম। কোথায় কি শোনা যায়? কোন কারণ স্টেশন ধরছে যেহেতু বা কি শোনা যায়। জি, পাকিস্তান রেডিওতে একতরফা। জি, তখন জি। তো যেহেতু আবার পুরোপুরি একটা স্টেট কন্ট্রোলড আ মিডিয়া হয়ে মিডিয়া তো আসলে তখন তখন সেভাবে করে এখনকার মতো তো আর গাদা, গাদা রেডিও ছিল স্টেশন না। তখন ছিল একটা না। রেডিও সরকারি ছিল। সেটা সম্পূর্ণভাবে তখন পাকিস্তান আর্মির নিয়ন্ত্রণে কবজায়। কবজায়। তারা বলছে দেশ স্বাভাবিক আছে, দেশ স্বাভাবিক হয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে আছে। সব কন্ট্রোলে চলে আসছে এসব বলছে। তারা তো আমরা কন্ট্রোলে নাই। তো সেটা শোনার জন্য আমরা তখন ঘুরাতাম। এই তো ট্রানজিস্টর মানে ঘুরে এই যে স্বাধীন বাংলা বেতার আমরা যেটার কথা আমি শুনি। আসছি ওটাতেই। আচ্ছা, তো আমরা ঘুরাতাম যে কোথায় কি পাওয়া যায়। তো তখন একমাত্র আমাদের উপায় ছিল বিবিসি, জি, বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা এবং আচ্ছা। আকাশবাণী। কলকাতার যেটা। আকাশবাণী কলকাতাতে। তো সেগুলো আবার আকাশবাণী আবার প্রকাশ্যে শোনা যেত না। সাউন্ড কমিয়ে ঘরে বসে কারণ যাতে বাইরে যাতে আওয়াজটা হ্যাঁ, না শোনা যায়। না শোনা যায়। মানে দেশদ্রোহিতার একটা হ্যাঁ, তকমা গায়ে লেগে যাবে। লেগে যাবে। তো এই অবস্থায় ওই ২-১ দিনের কথাই বলছি ২৬-২৭ এর কথা বলছি। ট্রানজিস্টর ঘোরাতে হঠাৎ একটা চ্যানেলের মধ্যে দেখি যে একটা বেশ একদম ভারী গলার একটা আচ্ছা, বলিষ্ঠ কণ্ঠের। বলিষ্ঠ একটা আওয়াজ শুনতে পেলাম। সম্ভবত ২৭শে মার্চ
বা 28শে মার্চ আমাদের অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান, জি। আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আচ্ছা, মানে এটা 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 আমার তার নিজের যে কানে উনার যেই স্বাধীনতার ঘোষণা এটা রিপিটেডলি মানে রিপিট বারবার এটা কয়েকদিন হয়েছে। প্রচার হয়েছে। এরপরে ওরা পাকিস্তান আর্মি ওখানে বোম্বিং করে কালুরঘাট, জি, জি। এবার তারপর এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা আমি নিজের কানে শুনেছি আচ্ছা, যে, এবং আমি শুনেই দৌড়ে আব্বাকে গিয়ে শোনা, আব্বা ছোট ট্রানজিস্টার সহই আমি দৌড়ে আব্বার রুমে গেলাম। আপনি আব্বা এই যে ওখানে স্বাধীনতার ঘোষণা, একজন মেজর জিয়া নামে একজন বলতেছে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা হয়েছে, এই কথাগুলো। এরপর আবার নিস্তব্ধ, আর কোনো খবর নেই। তো এই তখন আকাশবাণী আর বিবিসি আর ভয়েস অফ আমেরিকা, এই ৩টা রাত ১০টায় ভয়েস অফ আমেরিকার নিউজ, আর হুম। সন্ধ্যাবেলা আচ্ছা, বিবিসি। মানে রেডিওরও তখন ওই নির্দিষ্ট সময় থাকতো নিউজের। হ্যাঁ, ২৪ ঘন্টা তো হওয়ার প্রশ্নই আসছে না। কলকাতা আকাশবাণী কলকাতার নিউজ ছিল জি, সবসময় কিছুক্ষণ পর পরই ছিল। কিন্তু বিবিসি বাংলা সকালে একবার, সন্ধ্যায় একবার, আচ্ছা। আর ভয়েস অফ আমেরিকা রাত রাত ১০টায়। ১০ টায়। আচ্ছা, অনেকদিন পরে আবার স্বাধীন বাংলায় বেতার শুরু। মাঝখানে কয়েকদিন চালু হলো, আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা। এরপরে আরো পরে তখন এক জিয়া রহমান সাইজ সাহেবের যেই এই ঘোষণাটা এটা হ্যাঁ, কি মানে ওটা স্বাধীন বাংলা বেতারের ইয়েতেই এসেছিল ব্যানারে? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু মানে ওইভাবে করে চ্যানেল হিসেবে না, না, ওখান থেকে ওইটাই খালি একটা ঘোষণা রেডিও মেসেজ রেডিও হিসেবে এটা মেসেজ এসেছিল। আচ্ছা, এসেছিল। তো এরপরে বন্ধ হয়ে গেল। অনেকদিন পরে গিয়ে আমার মনে হয় এপ্রিল মাসের দিকে গিয়ে স্বাধীন বাংলা বেতার চালু হলো, মানে পার্মানেন্টলি। এর আগে আমরা ইয়ে করি। এটা তো ঢাকা থেকেই সম্প্রচারিত হতো স্বাধীন বাংলা না, স্বাধীন বেতারটা? বাংলা তো ভারত থেকে। ভারত থেকে। আচ্ছা, আচ্ছা। জি। ভারতের বা মুজিবনগর বা কোনো একটা গোপন জায়গা থেকে অজ্ঞাত স্থান থেকেই এটা এটা হতো। করা হতো। সম্ভবত কলকাতারই কোনো একটা জায়গা থেকে এটা হচ্ছিল। যাই হোক, তো এইভাবে এটা শুরু হলো। এর ফলে ময়মনসিংহ গিয়ে একটা প্রভাব পড়ে গেল, এবং তখন রিউমার এত বেশি ছিল এর পরপরই। যখন স্বাধীনতা ঘোষণা সবাই শুনলো, বাড়িতে স্বাধীনতার পতাকা উঠছে, আর তো নতুন বাংলাদেশের পতাকা। নতুন বাংলাদেশের পতাকা। আর তখন আমাদের এখানে ছিলেন সামরিক কর্মকর্তা, ছিলেন মেজর শফিউল্লাহ, যিনি পরবর্তীকালে সেনাবাহিনীর প্রধান হয়েছেন। মেজর জেনারেল শফিউল্লাহ, তখন তিনি মেজর শফিউল্লাহ। মেজর শফিউল্লাহ তখন ময়মনসিংহের অ্যাডমিনিস্ট্রেটর, এবং আশপাশের এলাকায় উনি সামরিক শাসক। শাসক হিসেবে। মার্শালও তো আগেই না, তখন তো চালু মার্শাল না, হয়েছিল। এটা তো অবশ্যই। মুক্তিযুদ্ধের, জি, জি। মানে মুক্তিযুদ্ধের সাথে অন্যান্য নেতারা ছিলেন, আওয়ামী লীগের নেতারা ছিলেন, আরো অন্যান্য বিভিন্ন দল যারা স্বাধীনতা পক্ষের, তাদের সম্মিলিত ওখানে উদ্যোগ তারা ছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে কিছুদিনের মধ্যেই একটা দেশ ত্যাগের একটা হিড়িক পড়ে গেল। আচ্ছা। মানুষ ভারতমুখী হ্যাঁ, এই সবাই। রিউমার, এই পাঞ্জাবি আসতেছে, পাঞ্জাবি আসতেছে। জি। আসছে না, কিন্তু এটা রিউমার, পাঞ্জাবি আসতেছে। আর মানুষ, এটা হয় মানে হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন এবং হুজুগ মানুষ একটা দলে হয়। দলে মানুষ, যেহেতু আমাদের বাসাটা মহারাজা রোড এর পিছনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে সেই ওই পারে শম্ভুগঞ্জ, এবং শম্ভুগঞ্জ দিয়ে ওইদিকে হালুয়াঘাট বর্ডারে যাওয়ার রাস্তা। তো দিন রাত, বিশেষ রাতের বেলা মানুষের চিৎকার, মানে একটা অদ্ভুত একটা অবস্থা। মানুষ সব পালাচ্ছে, আতঙ্কিত একটা আতঙ্কে অবস্থা। মানুষ পালাচ্ছে। এমনও হলো যে আমার মামা ছিলেন, আমার সৌদ মামা এখন নিউ ইয়র্কে থাকেন, পরবর্তীতে বয়াত নিয়েছেন। তো মামার বন্ধুরা আইসা আব্বাকে, দুলাভাই চলেন যাই, পাঞ্জাবি আসতেছে, চলেন আমরা ভারত চলে যায়। আমরা চলে যাই। তা আব্বা বললেন, না বাবা, আমি ধীরে সুস্থে যাবো। মরলে এখানেই মরবো। ওয়াইজ ডিসিশন ছিল। ওই সময় যারা নেতৃত্বস্থানীয় ছিলেন তাদের মধ্যে সৈয়দ আব্দুল সুলতান সাহেব ছিলেন একজন। উনি সুপ্রিম কোর্টের লয়ারও ছিলেন, ময়মনসিংহ বারের উনি লয়ার ছিলেন। আচ্ছা, আর মানে উনি ময়মনসিংহ বারেও আবার সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের উনি ছিলেন, এবং উনি ছিলেন এমএনএ। তখন তো ২ টা হাউস ছিল। জি, জি, পার্লামেন্টের। হ্যাঁ, ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। এমএনএ অ্যান্ড এমপিএ বলা হতো আরকি। তো যারা প্রাদেশিক পরিষদ তারা বলে এমপিএ, আর যারা ন্যাশনাল অ্যাসেম্বলি তারা এমএনএ, উচ্চতর কক্ষ যেটা আরকি। উচ্চকক্ষ। তো সেই উচ্চ কক্ষের মেম্বার ছিলেন সৈয়দ আব্দুল সুলতান সাহেব। উনি সাহিত্যিকও ছিলেন, উনি লয়ার ছিলেন, আব্বার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। তো উনারাও তো একদিন সুলতান সাহেব আমাদের বাসায় আসলেন, এসে বলেন যে, আমি চলে যাব ওই পারে, ইন্ডিয়াতে চলে যাবো, যে এখানে থাকাটা নিরাপদ না, যে কোনো সময় আসবে। তো উনার কিছু জিনিস আমাদের বাসায় উনি আমানত রেখে গেলেন। আমানত রেখে যান আরকি। ফার্নিচার সহ আরো কিছু জিনিস আমানত রেখে যান। তো এইভাবে চলতে থাকলো মোটামুটি ২৭শে মার্চে যেহেতু ঢাকায় ক্র্যাকডাউন হয়েছে, ২৫শে মার্চে। জি। হুম। ২৫শে মার্চে ক্র্যাকডাউন হয়েছে, যার ফলে এখানে উত্তেজনা, এবং বিহারিদেরকে মারো বা অবাঙালিদেরকে মেরে ফেলার একটা, হিড়িক বা বা তাদের একটা একটা টেনডেন্সি। টেন্ডেন্সি বা একটা উত্তেজনা চললো। তো ২৮শে মার্চ সেখানে ইপিআর ক্যাম্প ছিল, যেটা আমরা এখন বিডিআর বলি বা জি, জি। বিজিবি বলি, তখন ইস্ট বললো পাকিস্তান ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। রাইফেলস। আচ্ছা। ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর ছিল, খাগড়র শহরের এক প্রান্তে খাগড়র ইপিআর ক্যাম্প ছিল। ওখানে অ্যাটাক হয়। অ্যাটাক হয়ে অবাঙালি যত সোলজার ছিল বা অফিসার ছিল তাদেরকে মেরে ফেলা হয়।
মেরে ফেলে তাদের অস্ত্রগুলাকে নিয়ে নেওয়া হয়, বাঙালিরা নিয়ে নেয় আর কি। এই একটা ঘটনা ঘটে। এটা ২৭-২৮ মার্চ এই ঘটনাটা ঘটে। মানে ২৫ মার্চের ঠিক পরে ২-৩ ২ দিনের দিনের মধ্যেই মধ্যে এই ঘটনাগুলো। এরপরে মোটামুটি একটা স্বাভাবিক জীবন চলছে। সবাই ওই খুঁজছি কি হচ্ছে। ওই বিবিসি শোনা চলে ছাড়া কোনো আসলো আর মেয়ে কি আসলো না, মানে এরকম ওই একটা এরকম একটা রিউমার। কিন্তু আর্মি তখনও আসেনি, মুভ করেনি মুভ ময়মনসিংহ। করেনি। এর মধ্যে যেটা হলো ১৭ই এপ্রিল ১৭ এপ্রিল হঠাৎ করে সকালবেলা আ হঠাৎ করে ২ টা বিমানের আওয়াজ পেলাম, যুদ্ধ বিমান। পাকিস্তান বিমান বাহিনী ২ টা সেভার জেট বলতো। ওটা কয়েকটা চক্কর দিল ময়মনসিংহ শহরের উপরে। দিয়ে তারপর দেখি কিছু ফায়ারিং এর আওয়াজ পেলাম, শেলিং। তো ওরা করলো কি যে নদীর ওই পারে শম্ভুগঞ্জে যে ওখানে বাস স্ট্যান্ড ছিল এবং বাসের বহর ছিল। তো হয়তো মানুষজন ইন্ডিয়ার দিকেও যাচ্ছিল বা বর্ডার দিয়ে যাচ্ছিল বা এমনি থেমেছিল। ওইটার উপরে শেলিং করে। শেলিং করে এবং কিছু লোক সেখানে মারা যায়। হয়তো বাসে হেল্পার বা লোকজন কিছু পেশেন্ট মারা যায়। এর ফলে সারা শহরে একটা আতঙ্ক তৈরি হয়। উত্তেজনা, আচ্ছা, আতঙ্ক আর উত্তেজনা, উত্তেজনা মানে উত্তেজনা ক্ষোভ উত্তেজনা। লাগলো এবং তো সেই ক্ষোভটা গিয়ে পড়লো বিহারিদের উপরে। আচ্ছা, ময়মনসিংহ শহরে ২টা-৩টা বিহারি ক্যাম্প ছিল। একটা বাঁশবাড়ি ক্যাম্প, একটা শানকিপাড়া ক্যাম্প, আরেকটা সম্ভবত কৃষ্ণপুর ক্যাম্প। ৩ টা ক্যাম্প ওখানে ক্যাম্প ছিল। তো সেখানে বাঁশবাড়ি ক্যাম্পে বা কলোনিতে আমাদের বদিউজ্জামান মুঙ্গেরি সাহেব নামে একজন আহমদি আহমদি ছিলেন। ছিলেন, জি আপনি যেটা উল্লেখ বলছেন করেছিলেন। মুঙ্গের থেকে এসেছেন। উনি সেখানে থাকতেন। কিন্তু মুঙ্গেরি সাহেব ছিলেন একটু ব্যতিক্রম অন্য বিহারি থেকে। আহমদি হওয়ার কারণে আর যেহেতু ৭০ এর নির্বাচনে জমাতের সিদ্ধান্ত ছিল যারা বাঙালিদের জন্য কাজ করবে, বাংলাদেশের আহমদিরা তাদেরকে তাদেরকে সমর্থন সমর্থন করবেন। দিয়ে ভোট দিবে। তো মুঙ্গেরি সাহেব উনি তাদেরকেই সমর্থন দিয়েছেন যারা বাংলার জন্য যারা কাজ করবে সেটাতে। যেহেতু তিনি এখানে অবস্থান উনি করছেন, বলতেন আমি এটাকে দেশ হ্যাঁ, হিসেবে তিনি উনি বলতেন যে অবশ্যই আমি এই দেশে থাকবো, আমি এই দেশের কল্যাণে যারা কাজ করে তাদের জন্য করব। এবং এই যে অন্য বিহারিদের সাথে ওনার তর্ক হতো। স্বাভাবিক কথা। আর উনি তারা তো বলতেন এটাকে নিবে না। যে করাচিতে বিল্ডিং করলে আমার লাভ কি? অবশ্যই। লাহোরের রাস্তা হইলে আমার লাভ কি? এটাই কিন্তু এ স স্বদেশপ্রেম আসলে উনি বলতেন যে এদিকেই অতএব যায়। এই দেশে যারা থাকবে, এই দেশে যারা কল্যাণ করবে, এই দেশে আমি তাদেরকে সমর্থন দিব এবং নাগরিক হিসেবে আমি তাদেরকে ভোট দিব। এটা ছিল ওনার ইয়ে তাহলে মানে বলা যায় যে তিনি ওইখানেও তিনি অপাংক্তেয় হয়ে যাচ্ছেন, আবার বাঙালিরা না বুঝেই কিন্তু তাকে অপাংক্তেয় হ্যাঁ, হিসেবে নিবে। করে ফেলল। তো এই সময় অ্যা যখন এই ঘটনাটা ঘটে গেল ১৮ এপ্রিল তখন বেশ একটা উত্তেজনা শহরে। তো আগের দিন ১৭ এপ্রিল ওই যে পাকিস্তান শেলিং আর্মির হলো। শেলিং এর পরে বিকেলবেলা মুঙ্গেরি সাহেব আমাদের বাসায় আসলেন। এসে আব্বা তখন এর আগেও বলা হয়েছে যে আপনি ক্যাম্প ছেড়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাদের আওলাদ হোসেন সাহেবের বাসা আছে। উনার বিবি মেডিকেল কলেজে চাকরি করেন হাসপাতালে। রানিয়া পা যে বলে বদিউজ্জামান সাহেবের মেয়ে মনোয়ারা উনার নাম হচ্ছে হুসনে আরা বেগম। তো রানী আপার বাসায় আপনারা চলে যান। এখানে উনার একটা যে দিয়ানতদারি মুফতি সাহেব বললেন যে, "আমি এই ক্যাম্পের উনি সেক্রেটারি বা সভাপতি ছিলেন। উনি বললেন যে, "আমিও নিজের যান বাঁচাতে চলে যেতে পারি না। কারণ পুরা ক্যাম্পের লোকের দায়িত্ব আমার উপরে। তো মরলে ওদের সঙ্গে আমিও মরব।" উনাকে অনেক বোঝানো হয়েছে, উনি গেলেন না। উনি রয়ে গেলেন। কিন্তু আমাকে শুধু বলে গেলেন যে, "তুমি সকালবেলা নূর হোসেনকে অ্যা আমার বাসায় পাঠাইও।" নূর হোসেন মানে আমাদের আহমদি বাঙালি আহমদি ছিলেন। আমরা নূর ভাই ডাকতাম। নূর হোসেনকে যে, "নূর হোসেনকে তুমি আমাকে আমার বাসায় সকালে পাঠাইও।" তো মাগরিবের সময় নূর ভাই আমাদের বাসায় আসছে। সবাই এরকম আসে। তো নূর ভাইকে বললাম যে, "মুঙ্গেরি সাহেব আপনাকে কালকে সকালে উনার বাসায় যেতে বলছে।" তো নূর ভাই ফজরের নামাজ পড়ে উনি মুঙ্গেরি সাহেবের বাসার দিকে রওনা হলেন। রওনা হলেন। তার আগেই মুঙ্গেরি সাহেবের যে ছেলে ওয়াকিউজ্জামান এখন লন্ডনে আছে আমাদের লন্ডন রকিম প্রেসে আপনি রাকিব বলেছিলেন। প্রেসে ছিলেন। তো ওয়াকিউজ্জামান আমাদের চেয়ে একটু বড়। তো আমরা তখন তুমি বলতাম। তো ডাকনাম ছিল বাকি। তো বাকি সকালবেলা ভোরবেলা আমাদের বাসায় এসে হাজির। অস্থির হন্তদন্ত হইয়া আইসা আব্বাকে বলতেছে যে, "আমাদের ক্যাম্প তো যেকোনো সময় আক্রমণ হয়ে যাবে। আব্বা আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য।" আব্বা বললেন যে, "এখনো সময় আছে তোমার আব্বাকে বলো, তোমাদের ফ্যামিলি অন্তত এখান থেকে শিফট করে যাও।" এই কথা বলে বাকি আবার রওনা দিয়েছে ক্যাম্পে ফেরত যাচ্ছে। ক্যাম্পের দিকে। আর ওইদিকে নুরু ভাই যেহেতু মুঙ্গের সাহেব বলেছেন, নুরু ভাই ক্যাম্পে গিয়ে দেখে যে অলরেডি অ্যাটাক হয়ে গেছে। হয়ে গেছে। অ্যাটাক হয়ে গেছে, আগুন দিয়ে দিয়েছে। ওটা থেকে নুরু ভাই আবার দৌড়ে আমাদের বাসার দিকে আসছে। রাস্তায় বাকির সঙ্গে দেখা। দেখেই নুরু ভাই বাকিকে আটকে ফেলে। দেখে বলছে, "তুমি চলো বাকি কথা পরে বলবো।" জোর করে আমাদের বাসায় নিয়ে আসে। আসার পরে আব্বাকে যখন এই কথা আব্বা নুরু ভাইকে আমার রুমে ভরে আটকে ফেললেন ওয়াকিউজ্জামান সাহেবকে। ওয়াকিউজ্জামানকে। তুমি বের হও না, বাকি তোমার আব্বা-আম্মা বা অন্যদেরটা আমরা দেখব, তুমি আর বের হও না। এইভাবে ওয়াকিউজ্জামানকে কিন্তু এখানে রেখে দেওয়া হলো। আর এর মধ্যে কফিলুদ্দিন আতহার সাহেব ছিলেন একজন আহমদি।
উনি আনন্দমোহন কলেজে তখন ম্যাথমেটিক্সের লেকচারার ছিলেন। আচ্ছা। উনি বাঙালি। বাঙালি, আমাদের আহমদি, ওনার সন্দ্বীপ বাড়ি ছিল। আচ্ছা, তো চট্টগ্রাম সন্দ্বীপ। চন্দ্রগ্রাম সন্দ্বীপের ওনার বাবা ছিলেন জাহিদুর রহিম মুক্তার সাহেব। পুরনো সবাই চেনেন। তো উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। জাহিদুর রহিম মুক্তার সাহেব। তো উনার ছেলে, বড় ছেলে ফখরুদ্দিন আতাহার সাহেব। আর উনি বিয়ে করেছেন আমাদের এখানে ডক্টর এস এ আতাহার ছিলেন, উনার চাচাতো বোন। চাচা ছিলেন এস এ আতাহার সাহেব। এস এ আতাহার সাহেবের বড় মেয়েকে, ওনার নাম ছিল শাহনাজ সামথিং, উনাকে বিয়ে করেছে। তো উনারা নিউলি ম্যারিড তখন। তো আতাহার সাহেব সকালে আমাদের বাসায় আসলেন। এসে আব্বাকে উনি একটা জিপ নিয়ে আসলেন। আর উনি আবার ইউটিসি ছিল কলেজে, ওই যে প্যারামিলিটারি ট্রেনিং দেওয়া হতো। তো ওইটা থেকে উনি তখন মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়ানো শুরু করেন এখানে স্টুডেন্টদেরকে। আচ্ছা। অস্ত্র ট্রেনিং দেওয়াচ্ছিলেন। উনি একটা রাইফেলধারী একজন স্টুডেন্ট সহ একটা টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ নিয়ে আমাদের বাসায় আসলেন। এসে আব্বাকে বললেন যে, "চৌধুরী সাহেব, থাকাটা ঠিক হবে না। কালকে শেলিং হয়েছে পাকিস্তান আর্মির, আজকে বিহারি ক্যাম্পে অ্যাটাক হয়েছে। এখন পাকিস্তান আর্মি যেকোনো সময় আসবে এবং আসলে কিন্তু এখানে ম্যাসাকার করবে। অর্থাৎ এই অবস্থায় থাকাটা নিরাপদ না। নিরাপদ না।" তো আব্বা ১ম রাজি ছিলেন না। উনার পীড়াপিড়িতে আব্বা বললেন যে, "ঠিক আছে, আমার ফ্যামিলি চলে যাবে।" তখন আম্মা, আমি, আমার তখন ২ বোন ছিল। আমার কাজের একজন বুয়া ছিল। আমরা ওই আতাহার সাহেব, ওনার বিবি, উনার ওই জিপে চড়ে আমরা ধানীখোলায় চলে গেলাম। ধানীখোলায় গিয়ে প্রথম জাকিউদ্দিন সাহেবের বাড়িতে আমরা উঠলাম। আতাহার সাহেব এবং আমরা সবাই ওখানে গিয়ে আব্বা রয়ে গেলেন। আব্বার মামা রয়ে গেলেন ময়মনসিংহ। ময়মনসিংহ বাসায়। তো আমরা পৌঁছার পরে সেখানে তখন ধানীখোলার আবার আহমদিরা তারা অস্থির যে না, চৌধুরী সাহেবকে একা রাখা যাবে না। তো নুরুল ইসলাম সাহেব তখন প্রেসিডেন্ট, উনি চিঠি দিয়ে লোক পাঠালেন যে আপনাকে অবশ্যই আসতে হবে, নাহলে আমরা স্থির থাকতে পারছি না, আপনাকে আসতেই হবে। ওই চিঠি পেয়ে পরের দিন আব্বা আবার, মামা আসলেন, আব্বা আসলেন, আবার ধানীখোলায় চলে আসলেন। ইন দ্য মিন টাইম তো আমরা খবর পেলাম যে বদিউজ্জামান মুঙ্গেরি সাহেবকে, ওনার ২ পুত্র, বাকি ২ পুত্র যারা ছিল তারা সহ সেখানে তাদেরকে শহীদ করা হয়েছে, নিহত করা হয়েছে। এখানে দুর্ভাগ্য যে মুঙ্গেরি সাহেব বাঙালি পক্ষের হয়েও, বাংলার পক্ষে হয়েও, যেহেতু বিহারীদের সাথে ছিলেন, সেই কারণে তিনি এই এই ইয়ে থেকে ইয়েটার নিজেকে আক্রোশের শিকার রক্ষা তিনিও করতে হয়েছেন। অথচ তিনি ছিলেন বাঙালি পক্ষের। ছিলেন। আর দুর্ভাগ্যজনক। এরপরে এরকম আসলে ঘটেছে, অনেক ঘটনাই এরকম দুর্ভাগ্যজনক ঘটেছে। তো এটাও তার বেলাতেও তো এইভাবে একটা চ্যাপ্টার গেল এবং তখন যেটা হলো পরে, এটা আমরা তো জানি করে। পরে আব্বার কাছে শুনলাম। ময়মনসিংহে যেটা হয়েছিল, বিহারি তো পুরুষ কেউ বেঁচে ছিল না। যতটুক সম্ভব ম্যাক্সিমাম পুরুষকে হত্যা করা হত্যা হয়েছে। করা হয়েছিল। বাড়িতে গুলি করেছে, গুলিতে মারা গেছে, আম আগুন দিয়েছে, বেরিয়ে আসছে, ব্যানেট খুঁচিয়েছে। এইভাবে মানে মোটামুটি পুরুষরা সব, হয়তো লাকিলি ২-৪ জন বেঁচে থাকতে পারে, নাহলে সব ওটা এক্সেপশন। এক্সেপশন। বাকি সব আর সব মহিলারা আর বাচ্চারা, ওরা এদেরকে নিয়ে বিভিন্ন স্কুলের মধ্যে তারা নিয়ে গেল। তো এরকম একটা অবস্থার মধ্যে আমাদের আরফান আলী মুন্সি সাহেব, আমাদের আহমদি ছিলেন একজন, কাতলা সেন বাড়ি ছিল। খুবই মানে আন্তরিক এবং মানুষ ছিলেন। তো উনি এই সময়টাতে উনি বললেন যে, "মানুষকে আসেন ভাই আসেন, কিছু সোয়াব কামানোর কাজ এখন সুযোগ।" উনি বাড়ি থেকে বালতি ভর্তি খিচুড়ি রান্না করে উনি এই ক্যাম্পগুলাতে গিয়ে বিহারি মহিলাদেরকে আর বাচ্চাদেরকে উনি খাবার পৌঁছাতেন। খাবার পৌঁছাতেন। এটা উনি করেছেন। আমি মুঙ্গেরি সাহেব সম্বন্ধে আরেকটা ঘটনা আমার বলতে হয়। মুঙ্গেরি সাহেব উনি ব্যবসা করতেন এবং ওই নিজে খয়ার এবং জর্দার ব্যবসা করতেন। তো উনি ওই কাঁধের মধ্যে ঝোলা নিয়ে উনি ট্রেনে সফর করতেন। ময়মনসিংহ থেকে রওনা দিয়ে হয়তো ভৈরব যেতেন। আরেকদিন হয়তো ময়মনসিংহ থেকে আবার ফিরে আসতেন। আবার এদিক থেকে ময়মনসিংহ রওনা দিয়ে ওদিকে জগন্নাথগঞ্জ, বাহাদুরাবাদ ঘাট, ওখানে ঘাট ছিল। তারপর নদী, জি, ব্রিজ জি। ছিল না হ্যাঁ, তো, হ্যাঁ। ঘাট ছিল। আবার ওই পাড়ে থেকে ট্রেন চলত। ওই পর্যন্ত যেতেন। এটা উনার রেগুলার, ওর মধ্যে উনি তবলিগ করতেন। উনি কি করে, আব্বার যে বইগুলা তবলিগি বাংলা বইগুলা, ওইগুলো উনার ওই ঝুলার মধ্যে ওই বইগুলা উনি নিয়ে সাথে রাখতেন। তো ফেরার সময় বা এর সময় উনি ওই ট্রেনে বসছেন। বসে পাশের বাঙালিকে বলেন, "ভাই, এটা তো বাংলায় বলতেন যে আমি তো উর্দু বাংলা পড়তে পারি না। তো এই যে বইটা একজন আমাকে দিল, একটু বইটা পড়ে দেখেন তো কি আছে।" এইভাবে উনি মানুষকে তবলিগ করতেন, বই পড়াতেন এবং কারো ভালো লাগলে উনি বলেন, "আপনি নিয়ে যান।" আর যদি কেউ ফেরত দিয়ে দিত, উনি নিয়ে আসতেন। এইটা ছিল মুঙ্গেরি সাহেবের একটা বড় গুণ, তবলিগের একটা বড় গুণ ছিল। আর আরফান আলী সাহেব তো এটা করলেন। আর উনার আরেকটা গুণ ছিল, উনি একটু রসিক মানুষ ছিলেন। উনি ভোজন রসিক ছিলেন, আবার এমনিতেও অনেক রসিক মানুষ ছিলেন। উনার প্রচুর লোকের সাথে উনার খাতির ছিল, পরিচয় ছিল। এবং যেমন একদিন উনার খুব মজার ঘটনা আছে। একদিন দেখা গেল উনি খ্রিস্টান লোক, পরিচিত ছিল। সবার সাথে উনার খাতির, বন্ধুত্ব। হঠাৎ এক খ্রিস্টানের সঙ্গে দেখা, উনার একটা সাইকেলও ছিল।
তো সাইকেলটা নেমে গেলেন। নেমে যাবে, "আরফান সাহেব কেমন আছেন?" বললেন, ভাই ভালো না, শরীরটা খারাপ।" না, "কি হইছে?" বলে, পেটটা খারাপ করে ফেলছে।" তো উনি খ্রিস্টান বলতেছে, "আপনার কি হইছে? কি খাইছিলেন যে পেট খারাপ করছে?" পরে বললেন, "আমি তো খাইনি, আমার বিবি খাইছিল।" আচ্ছা, মানে ওই যেটা ওই যে তাদের যে খ্রিস্টানদের যে প্রায়শ্চিত্তবাদের যে প্রায়শ্চিত্তের ইয়েটা, বিশ্বাসটা ওইটাকে ওইটা একটু উনি রসিকতা করে হ্যাঁ, যে, "আমার বিবি খাইছিল আর আমার পেট খারাপ পেটে ব্যথা।" তো এটা কোনো কথা হলো না। আপনি কি ফালতু কথা বলছেন? বললেন, ফালতু "না না, আপনারা আমার তো তো বলেন।" ফালতু না। আমি আমার মেয়েরে বলছি ওষুধ খাই। আমার তো ছেলে নাই। মেয়েকে বলছি ওষুধ খাইতে। তো কেন আমার পেট ব্যথা আমার সেরে পেট যাবে? সেরে যাবে। হ্যাঁ, এটা কথা খামাখা রসিকতা। হ্যাঁ, না। তোমরা যদি বিশ্বাস করো যে আদমের পাপের জন্য মানবজাতি পাপী যিশুকে হয়ে গেছে, পাঠানো হলো ঈসা আর আলাইহিস যিশু সালামকে। এসে শুলে চড়াতে মানবজাতির পাপ স্খলন হয়ে গেছে, ওইটা যদি হইতে পারে এটা হবে না কেন? এই ধরনের উনি মানে রসিকতার মাধ্যমে রসিকতার মাধ্যমে উনি তবলিগের একটা একটা করেছেন। এই আরফান সাহেবের নাতি আমাদের সিলেট জামাতে আছে, বদরুল, এবং আরো ওরা ২-৩ ভাই আছে সিলেট জামাতের। উনার মেয়ের দিকের নাতি ওরা আছে। তো এই আরফান সাহেব এই ধরনের মানুষ ছিলেন। ও আরফান সাহেব দুর্ভাগ্যক্রমে যে আ ২৩শে এপ্রিল ময়মনসিংহে পাকিস্তান আর্মি আসে। ২৫শে মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত প্রায় ময়মনসিংহ ২ মাস। হ্যাঁ, প্রায় ২ মাস। মার্চ, এপ্রিল ১ মাস। আচ্ছা সরি মার্চ ১ মাস ১ মাস। দুঃখিত। প্রায় ১ মাস ময়মনসিংহ স্বাধীন ছিল। আমরা স্বাধীন বাংলার অধীনেই। আমরা মাঝখানে নোবডি, বাট সবাই স্বাধীন বাংলা তখন। নেতারা যদিও চলে গেছেন, বাট স্বাধীন বাংলা। ওই সময় পাকিস্তান আর্মি আসলো ২৩ এপ্রিল। ২৩ এপ্রিল আসার পরে যেটা হলো, তখন ঢাকা থেকে ট্রেন ভর্তি করে বিহারিরা আসলো। আচ্ছা। এই যে বিহারিরা এখানে মারা গেছে, তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আরো, এবং ওরা খুব ফেরেশাস। মানে মানুষকে মেরে ফেলবে, লুটতে, এবং পুরা ময়মনসিংহ শহর তছনছ তছনছ করে করে ফেলল। লুটপাট করে করে মেরেছে। যাকে সামনে পেয়েছে মেরেছে। পাকিস্তান আর্মিও যাকে সামনে পেয়েছে গুলি মেরেছে। এরকম একটা গরম ওই অবস্থার মধ্যে আরফান আলী মুন্সি সাহেব, উনি জেলা স্কুলের মোড়ে উনার একটা আটার কল ছিল। ওটায় উনি দাঁড়িয়েছিলেন। মানুষটি, উনি বেশ মাঝবয়সী মানুষ ছিলেন। আমার মনে হয় ওই সময় উনার বয়স ৫০ এর কম না। আচ্ছা, আর সাদা পাকা দাড়ি ছিল। উনি সবসময় একটা কিস্তি টুপি মাথায় পড়তেন। প্রত্যক্ষদর্শীর মতে ওই সময় ওইখান থেকে কেউ উনাকে দেখিয়ে দিয়েছে, উনাকে ধরে নিয়ে গেল। বিহারিরা ধরে নিয়ে গেছে। এরপর উনাকে আর আমরা কোনো খবর, আমরা ধানীখোলায় থেকেই এই খবরটা পেলাম যে আরফান আলী সাহেব নিখোঁজ। মানে ধরে উনার নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। উনার অথচ তিনি বিহারি বিহারি মহিলাদেরকে ওই খিচুড়ি খাওয়াচ্ছেন, আপনি হ্যাঁ, যেটা বললেন যে এবং তাদেরকে তখন উনি খাইয়ে এসছেন। হ্যাঁ, জেলা স্কুলে বিহারি মহিলারা আশ্রিত ছিল। হ্যাঁ। উনি ওখানে খাবার দিয়ে আসছেন। দিয়ে এসে উনার দোকানটার সামনে উনি দাঁড়িয়েছেন। আর ওই সময় ধরিয়ে নিয়ে চলে, উনাকে পাওয়া গেল না। তো এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা আরফানকে পাইনি। আর ওদিকে আম আমাদের বাসায় প্রায় ২০ জন লোক আশ্রিত। ময়মনসিংহ শহরের যে ময়মনসিংহ স্টেশন রোডের বাসায়, মহারাজা রোডের বাসায়। মহারাজা রোডের হ্যাঁ, বাসায়। এখানে বাঙালি, বিহারি, তারপরে বাকি যে বিহারিরা বেঁচে গেছে তারা আমাদের বাসায়, অন্যান্য বাঙালি আশেপাশের তারা আমাদের বাসায় আশ্রিত, এবং হিন্দু ফ্যামিলি। আমাদের ছোটবেলায় পড়া দেন আমাদের একজন প্রতিবেশী ছিলেন হিন্দু মহিলা। আমরা মাসিমা ডাকতাম। মাসিমা, উনার হাসব্যান্ড, উনার মেয়ে একটা ছিল সাথী, আর উনার ছেলে রতন। রতন আমার সঙ্গে পরিচিত, আমরা খেলতাম। এরা সহ সবাই আমাদের বাসায়, মানে বাঘে মহিষে, শেল্টার নিয়ে আছে। বিহারিও আছে, হ্যাঁ, হিন্দু আছে, আছে, বাঙালিও মুসলমান আছে সবই। প্রায় ২০ জন লোক আমাদের বাসায় তখন আসলো। এবং এই সময় আম পাকিস্তান আর্মি এসছে আমাদের বাসা লুট করার জন্য। বিহারিরা এসে লুট করে। এরা ফিরিয়েছে না এটা আমাদের বাসা। আর আব্বা এখানে যেটা করলেন, উনি তার আগে আমাদের বাসার নাম দিয়েছিলেন দারুল হামদ। আরবিতেও লেখা ছিল, বাংলায় দারুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহ তাআলার প্রশংসা যেখানে হবে, এটাই উনি নাম দিয়েছিলেন। আর আরেকটা কথা উনি দেওয়ালের মধ্যে লিখে রেখেছেন বাসার গেটের পাশে, ইন্নী উহাফিজু কুল্লা মান ফিত্তার। মোহসেন ইসলামের মুসলমান যে ইলহাম। ইলহাম যেটা জি। দিয়েছেন যে তোমার ঘরে যারা থাকবে আমি তাদের সবাইকে, সীমার মধ্যে যারা যারা থাকবে থাকবে তাদেরকে আমি রক্ষা রক্ষা করব, করব। হেফাজত করব। প্লেগের সময় যেটা প্লেগের সময় আল্লাহ যাচ্ছেন, তাআলা জানিয়েছিলেন। সেটা আব্বা লিখে রেখেছেন। আল্লাহর ফজলে আমাদের বাসায় যারা ছিল কারোর কিছু হয় নাই। তাদেরকে ধরে নিয়ে গেছে। দিয়ে বড় মসজিদ, আমাদের বাসার সামনেই যে ময়মনসিংহের বড় মসজিদটা, বড় মসজিদের ওখানে দাঁড় করিয়েছে, মেরে ফেলবে। লাইন ধরে গুলি করবে। ওই সময় থেকে আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়ে আসছেন, রক্ষা করে নিয়ে আসছেন। এবং কারোর কোনো ক্ষতি হয়নি। বাসার একটা জিনিস হারায় নাই। এরকম একটা অবস্থা সেখানে। আর আমরা ধানীগড়ায় থাকাকালেই একটা খবর পেলাম যে সন্দ্বীপের যে জাহিদুর রহিম মুক্তার সাহেব, কফিলুদ্দিন আতাসের বাবা, তাকে পাকিস্তান আর্মি মেরে ফেলেছে। আচ্ছা। উনি সেখানে শহীদ হয়েছে। তা মুক্তিযুদ্ধের সম্ভবত ১ম শহীদ বা ২য় শহীদ আহমদী জামাতের মধ্যে তিনি ছিলেন, সেখানে গিয়েছিলেন। ধানীখোলাতে আমরা থাকাকালে যেটা হলো, ওখানে আমরা
যখন গেলাম, গিয়ে দেখলাম যে আশেপাশের প্রত্যেকটা বাড়িতে শুধু মানুষ আর মানুষ। সব শহরের মানুষ। আচ্ছা, হ্যাঁ, শহর যেহেতু অনিরাপদ সবাই গ্রামমুখী হয়ে গেছে। একদম এগ্রিকালচার ইউনিভার্সিটির সমস্ত ফ্যামিলি, প্রফেসরদের, ইয়েদের, শিক্ষকদের সবার ফ্যামিলি, আশেপাশের সমস্ত গ্রামের ধানীখোলা, কাঁঠাল, দরিরামপুর, ত্রিশাল, এই যত গ্রাম আশেপাশে সব জায়গায় শুধু তারা। কেউ বাড়িতে জায়গা পেয়েছে, কেউ স্কুলে জায়গা পেয়েছে। এইভাবে তারা মানুষ। এবং আমাদের আহমদী ফ্যামিলিও প্রতিজন ভূঁইয়া সাহেবের ফ্যামিলি বা আরও তারাও ধানীখোলাতে আশ্রয় নিয়েছেন। আমরা লাকিলি জকিরউদ্দিন সাহেবের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম। আর ঠিক পাশের বাড়িতে আবুল কালাম শামসুদ্দিন, উনি দৈনিক পাকিস্তান, যেটা পরবর্তীকালে দৈনিক বাংলা ছিল, ওটার এডিটর ছিলেন। উনি ছিলেন ওই গ্রামের। জি। অর্থাৎ আমাদের নুরুল ইসলাম মাস্টার সাহেব যে ওই যে আবুল মনসুর সাহেব তিনিও ওই আবুল কালাম ধানীখোলা সাহেব একটু অন্য গ্রাম, একটু দূরে দূরে, হ্যাঁ, চরকুমারিয়া গ্রামের হ্যাঁ, ওইদিকে, কিন্তু ওইদিকের, ওই হ্যাঁ, একই উনিও ওই এলাকারই। কাছাকাছি স্থানে। কিন্তু আবুল কালাম শামসুদ্দিন সাহেব হলেন কি আমাদের যে নুরুল ইসলাম মাস্টার সাহেব বা আমাদের যে অ্যাডভোকেট মঞ্জুর আনাম সাহেব, অর্থাৎ নুরুল ইসলাম সাহেবের চাচাতো ভাই। নুরুল ইসলাম সাহেবের চাচাতো ভাই ছিলেন আবুল কালাম শামসুদ্দিন সাহেব। ওরা একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ে ওই এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কাজী ফজলুর রহিম সাহেব, তারপরে ডক্টর মুসলিউদ্দিন আহমদ প্রফেসর এবং ডক্টর শামসুল ইসলাম, তিনজন ওনারা ওদের ফ্যামিলি নিয়ে অবস্থা ওই বাড়িতে নিয়েছেন। আর যদিও এই হিসেবে ওরা ঐতিহ্যগত এরা মুসলিম লীগ পরিবার, এরা সবাই। আমাদের নুরুল ইসলাম সাহেবের পরিবার, তারাও মোড়ল বাড়ির এরা যারা মোড়ল রয়েছেন। বাড়ি, জি, এটাকে মোড়ল বাড়ি বলা হতো। জি, জি। এবং তখন সেক্রেটারি সাহেব একজন ছিলেন, সেক্রেটারি সাহেব আমি পরিচিত ছিলেন। তো ওনারা সবাই মুসলিম লীগের লোক ছিলেন। তবে দে ওয়্যার গুড পারসন। তারা ভালো মানুষ ছিলেন। তারা কখনো কোনো রকমের অত্যাচার, সহিংসতা উগ্রতা, বা এই ধরনের এগুলোর মধ্যে ওনারা যান নাই। এবং আমরা ওইখানে থেকেই আমরা স্বাধীন বাংলা বেতার ওনাদের বাড়িতে বসে শুনতাম এবং জোরেই শুনতাম। তা কোনোদিন কখনো এটা নিয়ে এটা কোনো কোনো বিরোধিতা করেনি বিরোধিতা, বা কোনো আপত্তি কিছু কিছুই করেনি। করে না, আমরা এটা শুনেছি। আর যেটা হলো ওই সময় তবলিগ, মানে আব্বা তো ওই যেখানে যান যেখানে তবলিগের মানে সুযোগটাকে কাজে হ্যাঁ, মানে লাগান। ঢেকি স্বর্গে গেলেও বাড়া। ওইখানে গিয়ে ওই যে প্রফেসররা আসলেন, ভিসি সাহেবরা আসলেন, ওই জাকির সাহেব আসলেন, আব্বা ওখানে গেলেন। ওই ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এইভাবে আমাদের চলতে থাকলো। তো ২ সপ্তাহ পরে, পাকিস্তান আর্মি আসার ২ সপ্তাহ পরে আব্বা বললেন যে এখন একটু বাসার খোঁজ খবরটা নেওয়া দরকার। কেউ তো খবর তো জানি না কেউ। তখন তার টেলিফোনও নাই, টেলিফোন নাই, কিছু নাই, কিছুই কিছু নাই। নাই। তো বাসাটা একটু দেখতে যাওয়া দরকার। তো আব্বা একটা মোটরসাইকেল নিয়ে, আমাদের মোটরসাইকেল ছিল একটা ইয়ামাহা। ওটা দিয়ে আব্বা ময়মনসিংহ শহরে ময়মনসিংহ গেলেন। রওনা দেন। আব্বা তো দেখতে শুনতে তো এরকম ছিলেন, তো ঠিক বাঙালি মনেও হতো না ওনাকে। উনি বিসমিল্লাহ করে রওনা দিলেন। বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখলেন সব ঠিকঠাক আছে। এবং তখন এই কাহিনীগুলো উনি শুনলেন। যে ঘটনাগুলোর যে মধ্যে ঘটনা ঘটেছে যে যেগুলো ঘটেছে এর মধ্যে, বললেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে ইন্টারেস্টিং হলো আমাদের পাশের বাসায়, ওইটা নিয়ে আব্বা উদ্বিগ্ন ছিলেন। আমাদের পাশের বাসায় একজন হিন্দু জাজ ছিলেন। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দ্বিজেন্দ্রনাথ রায় চৌধুরী। সিলেট বাড়ি ছিল মৌলভীবাজার। উনার ফ্যামিলি ছিল আমাদের পাশের বাসায়। তো আব্বা বলেছেন যে, "ভাই চলেন।" উনি, "না, যাবো না, মরলে ওইখানেই মরি।" মাঝখানে একবারে চলে গিয়েছিলেন। গিয়ে আবার কষ্ট-মষ্ট করে আবার ফেরত আসছেন। সিলেট ওই ময়মনসিংহের আশেপাশে কোনো গ্রামে চলে গিয়েছিলেন, আবার ফেরত আসছেন। বলছে, "আবার যাবো না।" তো উনার বড় মেয়ে তো বড়, তখন ইন্টারমিডিয়েট পড়েন। তো রিস্ক ওই সময়, মানে পাকিস্তান অবশ্যই, আর্মি হ্যাঁ, হ্যাঁ। রিস্কি বয়স ওনার। আর এরপরে ছেলেটা আমার সমসাময়িক। আমরা একই স্কুলে পড়তাম। পরিমল রায়চৌধুরী নাম ছিল। আর এরপর হচ্ছে নিপা। নিপাটা হচ্ছে আমার ইমিডিয়েট ছোট, আমার যে ইমিডিয়েট ছোট বুশরার ফ্রেন্ড ছিল, একসাথে স্কুলে পড়তো, নিপা। তো উনারা করলেন কি, আমাদের বাসার সামনেই খন্দকার সাহেব ছিলেন, খন্দকার লুৎফুর রহমান। ওই সময় পাকিস্তানের অনারারি ম্যাজিস্ট্রেট বলা হতো। সেই অনারারি ম্যাজিস্ট্রেটের বাসায় উনারা আশ্রয় নিলেন গিয়ে। আর আমাদের বাসায় যারা ছিল বিহারি বা বাঙালি, তারা বাজার করে ওখানে ওনাদেরকে পৌঁছে দিত ওনাদের। কেউ খবর দিয়ে দিল পাকিস্তান আর্মিকে, শহরে অন্য কোনো জায়গা থেকে, এই বাড়িতে হিন্দু আছে, খন্দকার সাহেবের বাসায়। একদিন সকালবেলা পাকিস্তান আর্মি গিয়ে হাজির, দরজার মধ্যে নক করলো, দরওয়াজা খোলো, কুই হ্যায়, দরওয়াজা খোলো। তো খন্দকার সাহেব, উনি অনারারি ম্যাজিস্ট্রেট, ওনার ছবি বাঁধানো আছে, জিন্না ক্যাপ পরা, উনি আর তমগায় খেদমত পেয়েছেন না ওখান থেকে। তো ওইগুলো সব ছবি বাঁধানো আছে। তারপরে উপরে আয়াতুল কুরসি বাঁধানো। তো উনি দরজা খোলার আগে জজ সাহেব বলছে, "ভাই, আপনিই তো বিপদ। আপনি আমার জিন্না ক্যাপটা মাথায় দিয়ে আর পাঞ্জাবি পরে আপনি বসেন। আমি দরজাটা খুলি।" তো খন্দকার সাহেব দরজা খুললেন। খোলার পরে পাকিস্তান আর্মি বলতেছে, "ইস ঘর মে হিন্দু হ্যায়, বালাউন হ্যায়?" তুমনে मैंने कोई नहीं है, ज़रूर है। মানে আমাদের কাছে সংবাদ আছে, ইনফরমেশন আছে। ঘরে ঢুকে জজ সাহেবরে পাইছে। তো জজ সাহেব তাকায় বলছে, "তুম কৌন হো?" "না, क्या नाम है तुम्हारा?" জজ সাহেব একটা মুসলিম নাম বলছেন।
ওটা মইনুল হোসেন চৌধুরী, আমি যতদূর মনে পড়ে আসামের মিনিস্টার ছিল, ওই নামটার মুখে এসছে, ওটা ওটা বলে বলে ফেলেছে ফেলেছে। মইনুল ইসলাম চৌধুরী। আচ্ছা क्या करते हो तुम? তো উনি বললেন যে मैं एडिशनल डिस्ट्रिक्ट जज, आप जज साहब है तशरीफ रखिए। जज साहब হুম, শুনেই হুম, হুম। ওনাকে বলল, সম্মান হ্যাঁ, বজায় সম্মানে রাখলো আপ আরকি। তশরিফ রাখিয়ে। করে খন্দকার সাহেবের কলারের মধ্যে ধরছে। তুম মালাউন হ্যাঁ। খন্দকার তো যা আ দোয়া, দরুদ, যা আছে সব উনি পড়া শুরু করছেন। বললেন, "এই মালাউন সব সিখ লিয়া, হুশিয়ার মালাউন সব সিখ লিয়া।" বলে ওনাকে ধরে টেনে বাসাতে বের করে নিয়ে আসছে। আমি কথাগুলো এইজন্য বলছি যে ওই সময়ের ঘটনাটা মানুষের জানা থাকা দরকার যে কী ধরনের অবস্থা ছিল। খন্দকার সাহেবের যখন টেনে বাইরে দিয়ে নিয়ে আসছে, যে তো আগেকার দিনে পুরনো বাড়ি ছিল, সামনে অনেক বড় জায়গা ছিল, তারপরে গেট। তখন আশেপাশে মানুষ তো সব কেউ ভয়ে বের হয় না, কিন্তু সব উঁকি মারছে। আমাদের ২ টা বাসা পরে এসডিও সাহেব থাকতেন। জামান সাহেব এসডিও, উনার ছেলে আবার আমার বন্ধু ছিল। তো এসডিও সাহেবের কাছে খবরটা সামহাউ পৌঁছাইছে যে খন্দকার সাহেবকে তো ধরে নিয়ে যাচ্ছে। এসডিও সাহেব তাড়াতাড়ি যে অবস্থায় ছিলেন, লুঙ্গি পরা অবস্থায় শার্টের বোতাম লাগাইতে উনি দৌড়ে আসছেন। দৌড়ে আইসা আ বলে, "ইয়ে কিয়া কর রহে? ইয়ে তো খানদানি মুসলমান হ্যায়, হ্যায়।" ওই কি খানদানি? তুমি কে? উল্টা এসডিও সাহেবরে ধরছে। "তুম কৌন হো?" ২ জনরে ধইরা নিয়া থানায় চলে গেছে। একদিকে খন্দকার সাহেব, একদিকে এসডিও সাহেব। চলে নিয়ে যায়। তারপরে ওখানে ওসি ছিল। ওসি যখন এদিকে সেলুট দিছে, ওসি বলছে, তারপর উনাদেরকে ছেড়ে দিয়েছে। তো এই ঘটনাটা আব্বা যখন আসলেন, এসে খন্দকার জজ সাহেবের মুখের থেকে নিজে শুনলেন, এবং তখন জজ সাহেব থরথরিয়ে কাঁপতেছেন, এবং আব্বাকে বলছেন, "ভাই আমাকে মুসলমান করেন। আপনারা তো মানুষজনকে তবলিগ করেন, মানুষজনের মুসলমান বানান, ইসলামের দাওয়াত দেন। আমাকে জান বাঁচান, আমাকে মুসলমান বানান।" তা আব্বা বলছে, "ভাই আমি আপনার অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু আমি তো এই ধরনের মুসলমান আমরা করি না। যে ইসলামের সৌন্দর্য বুঝে, ইসলামকে সত্য জেনে, সবকিছু বুঝে যে ইসলাম গ্রহণ, তাকে আমরা মুসলমান করব। আপনাকে তো আমি মুসলমান বানাইতে পারি না।" কিন্তু বিপদগ্রস্ত অবস্থায়। বিপদগ্রস্ত এটা তো হয়। তো উনি ইমানের বললেন, প্রশ্ন "আমি আসে না। আমি এসব বুঝতে চাই না। আপনি আমাকে রক্ষা করেন, আমাকে জানবেন। দেখেন আমার মেয়েটা কাশে না পর্যন্ত ভয়ে। আমি তো মরে যাবো দম বন্ধে, আমাকে রক্ষা করেন।" আব্বা ক্ষমা-টমা চেয়ে চলে আসলেন যে, "ভাই আমাকে মাফ, আমরা তো এটা পারব না।" তো পরে শোনা গেল যে উনি পরবর্তীতে কারো বুদ্ধিতে উনি পিছনেই ছিল বড় মসজিদ। সেখানে যে ইমাম সাহেব ছিল ধর্মান্তরিত হন মৌলানা উনি। ফয়জুর রহমান। মৌলানা ফয়জুর রহমান উনি আবার ওই মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের শিষ্য, এবং এরাই মানে অর্থাৎ দেওবন্দি আরকি ছিল এরা। ধর্মান্তরিত হন আর হ্যাঁ, মুসলমান মুসলমান, হলেন। হ্যাঁ। আব্বা বলতেন মুসলমান সাজলেন। এটা আব্বা এই শব্দটা ব্যবহার স্বাভাবিক করতে আসলে হ্যাঁ, প্রাণ রক্ষার্থে হ্যাঁ, এটা উনি করতে হতো। বলতেনও তাই। আমাদের সাথে মন খুলে কথা বলতেন জজ সাহেব। অন্যদের কাছে বলতেন না। তো উনার নাম দিল আশরাফ আলী চৌধুরী, জজ সাহেবের নাম। যেহেতু তার আশরাফ আলী আরেক থানভী সাহেব তার নাম, গুরু হ্যাঁ, এজন্য নামে হ্যাঁ, আশরাফ আলী চৌধুরী, ছেলে ছিল যে পরিমল, তার নাম রাখলো আকবর আলী চৌধুরী। তারপর এরকম হালিমা, ফাতেমা, এইভাবে বিভিন্ন বাড়ির মহিলাদের এরকম নাম। আয়েশা, এরকম নাম রাখলো। রেখে তারপরে এই একটা ইন্টারেস্টিং ঘটনা। এটা অধ্যাপক যতীন সরকারও উনার ইয়ের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই ঘটনাগুলো যে এই হয়েছে। তো এই হলো অবস্থা আরকি। তো এইভাবে তো চলল। আমরা ১.৫ মাস পরে আমরা ধানীখোলা থেকে ময়মনসিংহ ময়মনসিংহে ব্যাক করলেন। বাসায় ব্যাক করলাম। প্রায় ১.৫ মাস পরে। সম্ভবত জুন মাস ছিল এটা। এপ্রিল, মে, জুন, হ্যাঁ, জুন মাসে আমরা আসলাম। এসে তখন মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা। কিন্তু যেটা হচ্ছে, তখন আলবদরের উৎপাত। আমাদের বাসার কাছেই ময়মনসিংহ ডাকবাংলো, যেটা এখনো আছে নদীর পাড়ে। ডাকবাংলোতে ছিল আলবদরের ক্যাম্প কোয়ার্টার, এবং এখানে প্রচুর মানুষকে ধরে, আমি নিজের চোখে দেখেছি মানুষকে ধরে নিয়ে গেছে। পিঠমুড়া বেঁধে ইয়ে করে। ময়মনসিংহে শাহেদ আলী নামে একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমরা শাহেদ আলী ভাই বলতাম। শাহেদ আলী ভাইকে আমি নিজে দেখছি, তাকে ধরে নিয়ে যাচ্ছে। হাত বেঁধে গলায় রশি টেনে নিয়ে যাচ্ছে, এবং জুতা দিয়ে পিটাতে দিয়ে যাচ্ছে। পরে তাকে মৃত পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে নদীর ওই চরের মধ্যে। এরকম আ অবস্থা সেখানে গিয়েছে। তো এছাড়া যেটা হলো যে, তখন লোকজন আসতো মানে আমাদের বাসায়। আলোচনা কি হচ্ছে? আর আব্বার কাছে এসে মানুষজন একটা তৃপ্তি পেত। আশেপাশে যারা গয়রাহামদি, তারাও প্রতিদিনই প্রায় বলতে গেলে তারা, তো এইভাবে আ চলতে থাকলো মুক্তিযুদ্ধের ৯ মাস। ৯ মাস জি। প্রতিদিন স্বাধীন বাংলা শোনা। তখন তো সকালে বিকেলে স্বাধীন বাংলা হতো। আমরা শুনতাম। আর লোকজন আসতো আমাদের বাসায়। সন্ধ্যার পরে বিশেষ করে আশেপাশের লোকজনরা আসতো, বসতো, কথা বলতো, আব্বার সাথে আলোচনা করত।
এবং ধর্মীয় বিশ্বাস আর কাজ নাই তো তখন কারো কিছু। অবশ্যই। হ্যাঁ, যদিও স্কুল, কলেজ, অফিস খুলে গেছে। তো আচ্ছা, আমাদের খুলে গিয়েছিল এগুলো। হ্যাঁ, ওটা খুলে গিয়েছে। বাধ্য হয়ে আমরাও স্কুলে গিয়েছি তখন। যেহেতু শহরে থাকলে স্কুলে যেতে হবে। কারণ খোঁজ খবর নিত কোন বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, যাচ্ছে না। এগুলার একটা মানে উম ওটাকে আবার অসহযোগ হিসেবে হ্যাঁ, তারা ধরা হয়। এইজন্য ধরবে। আমরা যেতে বাধ্য হয়েছি। কিন্তু তারপরেও মানুষজন আসতো, আব্বার সঙ্গে কথাবার্তা বলতো, আলোচনা হতো। কি হচ্ছে এবং এই অনেক বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা হতো। তো এইভাবে যেতে, যেতে একসময় এখানে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা আমি বলি। ময়মনসিংহে যে ব্রিগেড কমান্ডার যিনি আসলো পাঞ্জাবি, পাকিস্তান আর্মি। তো সবাই ধারণা করেছে যেভাবে বিহারিদের হত্যা করা হয়েছে এবং যেখানে এখানে ওই যে ইপিআর এর সোলজার এবং অফিসারদেরকে আ মারা হয়ে যায়। এতে হয়তো পাকিস্তান আর্মি খুব ভয়ানক রকমের একটা রিপারকাশন মানে পাল্টা রিপারকেশন একটা হবে, ইয়ে পাল্টা দেখাবে। একটা প্রতিশোধ। কিন্তু সেটা কিছুটা হয়েছে, ওই ধরনের হয় নাই। ওই ধরনের হয়নি। তো ওটা শুনে মানুষ অনেকে মনে করছে, এই ব্রিগেড কমান্ডার তো তুলনামূলকভাবে ভালো মানুষ দেখা যায়। আমরা তো পাঞ্জাবিদের সময় অনেক খারাপ কথা শুনে এই লোকটা তো ভালো দেখা যায়। তো আমাদেরকে কয়েকজনে জিজ্ঞেস করে যাচ্ছে, উনি এই ব্রিগেড কমান্ডার কি আহমদি নাকি? আ তা আমরা কেননা এই লোকটা এত ভালো যে সে তার মধ্যে সেই যে ইয়েটা নাই, প্রতিহিংসা বা তার যে জিঘাংসা একটা। জিঘাংসাটা সেটা নাই। এইজন্য আমাদের ধারণা লোকটা হয়তো আহমদি কিনা। আমরা যে আমাদের আহমদি না, আহমদি হলে তো আমাদের জামাতে আসতো। তো হয়তো আহমদি না। কিন্তু এই যে মানুষের একটা ধারণা আহমদিয়াত সম্বন্ধে যে না আহমদিরা ভালো হয়, এরা উগ্র না, এরা মানুষের প্রতি সহানুভূতিশীল, প্রতিহিংসাপরায়ণ না, এদের মানবতা বোধ তাদের মধ্যে আছে। এই ইমপ্রেশনটা ওখানে শহরের মধ্যে ছিল। ছিল বলে আম তাদের মানুষ ধারণা এই হয়েছে এই যে ধারণা হয়েছে, মানুষ জিজ্ঞেস করেছিল এটা কিনা। এইভাবে আসতে ডিসেম্বর মাস আসলো। তো এর মধ্যে একটা ঈদ ছিল। আমাদের রোজার ঈদ হয়ে গেল ইয়ের মধ্যেই, যুদ্ধের মধ্যেই। তো ডিসেম্বর মাস আসলো। ৯ ডিসেম্বর আমরা তো বেশি দূর যেতাম না। বাসার কাছাকাছি হাঁটতাম। বেশি দূর যেতাম। তো আমরা ৩-৪ জন বন্ধু-বান্ধব মিলে আমরা ওই একটু হাঁটাহাঁটি করছি। তো হঠাৎ দেখি নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে তখন তো শুকনার সময় তো চর আর মানে ধু, ধু চর। দেখি সেখানে পাকিস্তান আর্মি মুভ করছে স্টেশন ওই নদীর পাড় দিয়ে। আর গাড়িগুলা বড়, বড় গাড়ি থামছে। আর মর্টার, মেশিন গান এগুলা সব ওই নদীর না নামাচ্ছে। নামিয়ে আনলোড করে ওরা নদীর চরের মধ্যে ওই পাড়ের দিকে ফেস করে। আচ্ছা মানে অর্থাৎ যেটা শম্ভুগঞ্জ বা বর্ডারের দিকে জি, ফেস জি। করে তারা এগুলো সব মানে একটা সে ব্যাটল সেট প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ, তারা। নিচ্ছে। বাঙ্কার করতেছে, এ করছে। বিকাল ৯ তারিখ। এই অবস্থা দেখে আমরা বুঝে গেছি যে কিছু একটা হতে যাচ্ছে এবং ওরা পিছু হটছে এটা বোঝা যাচ্ছে। কারণ তারা বর্ডার থেকে পিছু হটছে। আমরা স্বাধীন বাংলায় শুনতেছি ততদিনে যশোর মুক্ত হয়ে গেছে। তো আমরা ধরে নিয়েছি যে এখানে ওরা পালিয়ে আসতেছে এবং পিছু হটে এসে ওরা শহরকে হয়তো রক্ষা করার জন্য ডিফেন্ড করার এখানে একটা চেষ্টা ডিফেন্ড করে করবে। হয়তো ফাইটিং দিবে। এটা এসে আমরা আব্বাকে আমি বললাম যে, "আব্বা এই ঘটনা, এই অবস্থা।" পরের দিন ছিল শুক্রবার। তো শুক্রবার ছিল আমরা আকুয়াতে নামাজ পড়তে গেলাম। তো ওখানে যাওয়ার পরে সবাই বললেন আব্বাকে যে, "কাজ করেন। আমার মনে হয় আপনাদের থাকা ঠিক হবে না। কারণ এটা নদীর কাছে বাসা তো। যদি গোলাগুলি হয়, ক্রস ফায়ার হয়, একটা হ্যাঁ, বাসার ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে। তা আপনারা বরং চলে আসেন। আকুয়াতে। আকুয়াতে চলে আসেন।" তো আব্বা আমাদেরকে রেখে গেলেন। পাঠিয়ে দিয়ে আব্বা আবার বাসায় গেলেন। যে আব্বা বললেন, "ঠিক আছে, সময় আছে। আমি দরকার হলে রাত্রে আমি চলে আসবো। আপাতত যাই।" হঠাৎ করে আব্বাদের বাসায় এই ১০ ডিসেম্বর শুক্রবার বিকালবেলা একটা লোক হুড়মুড় করে এসে আব্বার পায়ের মধ্যে পড়ে গেছে। "আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" আব্বা তো ইয়ে হয়ে যায়, "কি ব্যাপার? আপনি কে? আপনার কাছে চিনতে একটা বয়স্ক লোক, আ মাথায় টাক, দেখতে শুনতে মানে একটা অবস্থাপন্ন লোক মনে হয়। "আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" আব্বা বললেন, "হয়েছে? আপনি কে? আপনাকে চিনলাম না।" বললাম, "আমার নাম আরফান তালুকদার। আমি ধর্মপাশা আমাদের যে উপজেলা, আমি ধরমপাশা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলাম। কিন্তু আমি যান বাঁচানোর জন্য আমি শান্তি কমিটিতে জয়েন করেছিলাম।" অর্থাৎ পাকিস্তান আমলে শান্তি কমিটি বলতো মানে যারা রাজাকার হ্যাঁ, বাহিনী। হ্যাঁ, যে আমি ওই শান্তি কমিটিতে আমি যোগ দিয়েছিলাম। কিন্তু আমি কোনো অন্যায় করি নাই, কিছু করি না। আমি এলাকার কিন্তু এখন এই গরম অবস্থার মধ্যে আমাকে মুক্তিযোদ্ধারা ধাওয়া করেছে। আমার উপর গুলি করেছে। আমার পাশের লোকটা গুলি খেয়ে পড়ে গেছে। আমি চলন্ত ট্রেনের মধ্যে আমি উঠে লাফ দিয়ে উঠে আমি ময়মনসিংহে এসে নামছি। আপনি বাড়ি ছাড়া আর কেউ এখানে আমার আশ্রয়ের কেউ নাই। আপনার কাছে আশ্রয় চাই। আমি বললাম, "ঠিক আছে, আপনি থাকেন। দিয়েছেন থাকেন।" এই আরফান তালুকদার সাহেব প্রায় ২-২.৫ মাস আমাদের বাড়িতে ছিলেন। এই একটা ঘটনা। তারপর আব্বা তো চলে গেলেন সন্ধ্যাবেলা আকুয়াতে। আকুয়াতে। তো সবাই আব্বা অনেক বিশেষ সবারই দোয়া করা দরকার। রাত্র ৮ঃ০০ ৮:৩০ দিকে আমরা এশার নামাজ পড়তেছি। বুদ্ধিজীবন ভূঁইয়া সাহেবের যে তখন ড্রয়িং রুম ছিল। তো ওইখানটাতে আমরা এশার নামাজ পড়ছি। ওই সময়ই সম্ভবত আমরা জাস্ট আমার যতদূর মনে পড়ে আমরা সূরা পড়ছি অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছি।
মানে বিকট দুইটা শব্দ হলো আর কি, এবং ওনার কাছে জানলাগুলো ঝনঝন করে হলো। তো বুঝতে পারলাম না যে কি হলো। এরপরে আবার মোটামুটি নীরব। আমরা খাওয়া দাওয়া করে আমরা শুয়েছি। মাঝরাতের দিক থেকে প্রচন্ড গোলাগুলির আওয়াজ শুরু হলো। এমন আওয়াজ, মানে একদম অবিরাম, মানে বিরামহীনভাবে চলছে শব্দগুলো, পড়তেছে। আমরা তো ভাবলাম যে বোধহয় আমাদের বাসা-টাসা বোধহয় কিছু নাই। এই যে ফায়ারিং হচ্ছে মনে হয়। এরকম একটা অবস্থা। তো যাক, সারারাত্র খুব উৎকণ্ঠার মধ্যে কাটলো। ফজরের নামাজের পরে, ওই সময় ফজরের একটু আগেই দেখলাম যে গোলাগুলিটা স্তিমিত হয়ে আসলো বা থেমে থেমে গেল। থেমে গেছে। থেমে যাওয়ার পরে ফজর নামাজের পরে একটু আলো হচ্ছে, তখন দেখি যে চারিদিকে আবার মানুষের শোরগোল শোনা যায়। বোঝা যাচ্ছে না যে কিসের শোরগোল, কিসের কি। আর তখন খুব রিউমার খুব বেশি ছড়াতো। মানুষ বলছে যে বিহারিরা বাঙালি মারতে, মারতে আসতেছে। মানে একটা আতঙ্কের, এবং কিছু স্লোগানও শোনা যাচ্ছে। আবার চারিদিকে গুলির শব্দ হচ্ছে বিচ্ছিন্ন ব্যক্তিগতভাবে। কিছুক্ষণ পরে শোনা গেল জয় বাংলা স্লোগান। তো বোঝা গেল যে মানে মুক্তিবাহিনী মিলিটারিকে মানে হারিয়ে দিয়েছে বা মুক্তিবাহিনী ঢুকে গেছে। শহরে। হ্যাঁ, শহরে ঢুকেছে, আশপাশ দিয়ে তারা ঢুকছে। আকুয়া তো একটা সাইড। তো বিভিন্ন দিক থেকে মুক্তিবাহিনীরা শহরে প্রবেশ করছে। তো এর মধ্যে একটা দুটো মুক্তিবাহিনী এদিকেও আসলো। দেখলাম যে ইয়াং বাচ্চা ছেলে, হাফ প্যান্ট পরা, এই ডিসেম্বর মাসে শীতের মধ্যে খালি গা বা একটা গেঞ্জির মতো পরা, কাঁধে একটা মেশিন গান। তো আমরা এনে বসিয়ে মুখ হাত ধুয়ে খাওয়ালাম, এবং খুব তৃপ্তির সাথে খেলো, এবং বললো যে অনেকদিন পরে খেলাম বা একটু তৃপ্তি সহকারে খেলাম। খেলো। এই ধরনের অনেক অভিজ্ঞতা। তো যাই হোক, পরে যেটা জানতে পারলাম যে ওই যে রাত্রে যে গোলাগুলি শব্দটা শোনা যায়, এটা গোলাগুলি, ওটা হচ্ছে ওরা অস্ত্র গোদামে আগুন লাগিয়ে গেছে। ওটা বার্স্ট করেছে। ওটা সারারাত্র বাস্ট হয়েছে। আর এই ফাঁকে পাকিস্তান আর্মি ময়মনসিংহ শহর ছেড়ে তারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ওরা আবার টাঙ্গাইলের এখানে কাদেরিয়া বাহিনীর হাতে ধরা খেয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেখানে তো সেখানে কাদের সিদ্দিকীর খালিদ বাহিনী ছিল, সিদ্দিকীর বাহিনী। ওদের হাতে সেখানে তারা ধরা পড়েছে। আর ওই দিক থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সেরও তারা শেলিংয়ের শিকার হয়েছে। তো ওই পরে ওটা কি হয়েছে জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ময়মনসিংহ, অর্থাৎ 11 ডিসেম্বর সকাল থেকে ময়মনসিংহ পাঞ্জাবি মুক্ত বা মিলিটারি মুক্ত। পাকিস্তান আর্মি মুক্ত হয়ে গেল। চারিদিকে তখন তো খালি একটা উৎফুল্ল, সবাই জয় বাংলার মানে মুক্তিযোদ্ধারা, চারিদিকে অবস্থা। আমরা বাসায় ফিরে আসলাম। এরপরে দেখি যে সব ব্রহ্মপুত্র নদীর চড়ার দিকে মানুষের লাইন, শত শত মানুষ ওইদিকে যাচ্ছে। তো আমরাও গেলাম, গিয়ে দেখি যে লাশ আর লাশ। আচ্ছা, ওই যে বধ্যভূমির মতো অবস্থা বদ্ধভূমির আরকি। মতো অবস্থা। ওই যে আলবদররা এনে মানুষকে মেরেছে বা ইয়ে করেছে, ওই লাশগুলা, যেহেতু ওইটা ওই পাড়েই, নদীর সাথেই নদী, শুকনার সময়। তো দেখা যাচ্ছে কিছু পুরনো লাশ, শুকনে খাওয়া, কুকুরে খাওয়া, আর কিছু তাজা লাশ, এইভাবে লাশগুলো পড়ে যাবে, দুর্গন্ধ। স্বাভাবিক, এই খুবই বিকট গন্ধ হবে। এই এই অবস্থা আমরা দেখলাম। এবং আমরা ইয়েতেও ঢুকলাম, ওই যে আলবদরের অফিস যেটা আছে ডাক বাংলা, সেখানেও ঢুকলাম। ক্যাম্প বা আমরা ওই আলবদরের যে ক্যাম্প ছিল সেখানে আমরা ঢুকলাম। সে ডাক বাংলা রুমগুলা দেখলাম, সেখানে রক্তের দাগ ছাপ পড়ে আছে, টর্চারের চিহ্ন। টর্চারের চিহ্ন। তো সেখানে কাগজপত্র, সেই কাগজপত্র লিস্টের মধ্যে, হিট লিস্টে আমার মামার নামও পাওয়া গেল। আচ্ছা, মামার নাম তো সৌদ আহমদ চৌধুরী, ওনার নামও পাওয়া গেল। আব্বার নামটা লাকিলি ছিল না, কেন ছিল না আমরা জানি না। বা তারা হয়তো ভেবেছে যে এটা পরে, আগে ইয়াংদের কি তো তারা ধরছিল, তো হয়তো আর কয়েকদিন থাকলে তো মামাকেও তারা ধরে নিয়ে যেত। ধরতে নিয়ে যেত। এইভাবে ময়মনসিংহ মুক্ত হলো। মুক্ত হওয়ার পরে সেখানে 15ই ডিসেম্বর, এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। 15ই ডিসেম্বর আমাদের পাড়াতে একটা মিটিং হলো, অনেকটা শান্তি সভার মতো। সেখানে যে ভারতীয় মিত্র বাহিনীর যিনি ইয়ে ছিলেন, কমান্ডার ছিলেন, সম্ভবত কোনো ব্রিগেডিয়ার বা কেউ ছিলেন, শিখ ভদ্রলোক, এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবও আসলেন, কারণ তো ময়মনসিংহের লোক অরিজিনালি। উনি আবার আমার আব্বার শিক্ষক ছিলেন, যার জন্য আব্বাকে উনি স্নেহ করতেন। চিনতেন, স্নেহ করতেন। আব্বা তো আবার ওই ছাত্র জমানায় তো উনি আবার নাটক টাটক করতেন। আব্বার নিজের লেখা নাটক আনন্দমোহন কলেজে পড়তেন, নিজের লেখা নাটক আনন্দমোহন কলেজে মঞ্চস্থ হয়েছে, এবং সৈয়দ নজরুল সাহেব উনার ইয়েতে তত্ত্বাবধানে, উনি আর সৈয়দ বদরুদ্দিন হোসেন সাহেব ছিলেন আরেকজন ওই শিক্ষক, ওনাদের দুইজনের তত্ত্বাবধানে এই নাটক হয়েছে। যেন আব্বাকে খুব ভালোভাবে চিনতেন এবং স্নেহ করতেন। ওখানে আব্বার সঙ্গে দেখা, তৌফিক তুমি কেমন আছো বললেন। তারপর সেখানে আব্বা বক্তব্য রাখলেন, এবং বক্তব্য রাখার পরে সেখানে যে শান্তির কথা, মক্কা বিজয়ের কথা, সেই কথাগুলো আব্বা সেখানে উল্লেখ করলেন। এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব উনি ওনার বক্তৃতায় বললেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, কোনো সাম্প্রদায়িকতা এদেশে চলবে না, এদেশে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, এই শব্দটা উনি বললেন।
হয়তো আব্বাকে দেখেই উনি স্পেসিফিক্যালি এই কথাটা বললেন যে, "এইগুলা এখন আমাদের মধ্যে, এই বিভেদ এখানে থাকবে না। সবাই আমরা এখানে সমান এবং সবাই যার, যার ধর্মকর্ম সবকিছু পালন করব।" এই কথাটা সৈয়দ নজরুল সাহেব ওই মিটিংয়ে উনি উচ্চারণ করেছিলেন আরকি। ১৫ই ডিসেম্বর। এরপরে তো ১৬ই ডিসেম্বর ঢাকায় আ অস্ত্র সমর্পণের অস্ত্র মাধ্যমে সমর্পণের অফিসিয়ালি মাধ্যমে অফিসিয়ালি বাংলাদেশ মুক্ত হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আরকি। তো মোটামুটি এইটা একটা আচ্ছা। জি, চ্যাপ্টার ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। সামনে। আমরা আসলে একটা দীর্ঘ আলোচনা শুনলাম। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মানে ২৫ মার্চ থেকে শুরু করে বা ৭ই মার্চের যে প্রেক্ষাপট ছিল ৭০ এর, সেখান থেকে শুরু করে ৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়া এবং এই সময়টাতে আহমদী সমাজ যারা আহমদী সদস্যরা ছিলেন ময়মনসিংহ বা এর আশেপাশে ছিলেন, আ প্রাসঙ্গিকভাবে অনেক অ-আহমদী এবং বাঙালি, অবাঙালি, অবাঙালি আহমদী অনেকগুলো বিষয় আমরা বিস্তারিত শুনলাম এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমদীদের যে ভূমিকা ছিল বাঙালিদের রক্ষার্থে বা সাধারণভাবে মানুষদের রক্ষার্থে যেই ভূমিকা ছিল, আমরা আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব মরহুমের সেই ভূমিকার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো শুনলাম আহমদীদের। তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দর্শক, আমরা পরবর্তীতে আরো কোনোদিন আমরা এর পরবর্তী যেই ঘটনাপ্রবাহ ছিল সেই ইতিহাস আমরা আহমদ তৌফিক চৌধুরী সাহেবের কাছে শুনবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাকে অনেক ধন্যবাদ সময় জাযাকাল্লাহ, দেওয়ার জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ।